শাহিদ আফ্রিদি ও সাকিব আল হাসান? সাকিব আল হাসান। শেন ওয়ার্ন আর মুরালি ধারান? শরীফুল ইসলাম। এটাই What was the turning point for you? রবি একটা স্পিড হ্যান্ড ক্যাম্প হয়েছিল। আচ্ছা, ইয়েস। তখন আমি তো জীবনে ঢাকাও আসিনি কখনো। পরে আমাকে কোচ বললো যে তুমি কি একা যেতে পারবে? কখনোই সম্ভব না, আমি হারাই যাবো। হ্যাঁ। তো কষ্ট আমার আব্বু সহ আসছিলাম, আব্বু রাজশাহী আসলো, ওইখান থেকে ঢাকা আসছিলাম। তো মিরপুরে স্টেডিয়ামের সামনে মনে হয় 6 পাক দিয়েছিলাম, কিন্তু গেট খুঁজে পাই না। গেট তো সামনেই আমার। তো ওইখানে 2 দিন বোলিং করছি, বোলিং করার পর আর কি আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছি, পুরো বাংলাদেশের মধ্যে 2 নম্বর হয়েছিল। তোমার প্রাইজ মানি কেমন ছিল শুনি? 40,000 টাকা ছিল আর কি। আমার জীবনে তো 40,000 টাকা জীবনের সামনে হচ্ছে আমি দেখিনি এরকম করে। মানে আমার প্রথম দিন প্র্যাকটিসটা আমি কখনো ভুলতে পারবো না, কারণ মানে হাত পা কাঁপতেছিল যে আমি কোথায় আসছি। এখন পৃথিবীতে যেসব টপ টিম আছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সবাই দেখি যে এক একটা ফরম্যাটে এক এক রকমের স্পেশালাইজ স্কোয়াড তারা তৈরি করে। বাংলাদেশের যত প্লেয়ার আছে সবাই সব ফরম্যাটে খেলার অভিজ্ঞতা আছে। যোগ্যতা থাকুক, বাট স্পেশালিটি থাকা উচিত না একটা পর্যায়ে? আম, Why do you think you haven't got a chance in the longest format of the game yet? আমার তো রিশাদ ভাই, রিকি পন্টিং অস্ট্রেলিয়ান ক্রিকেটের একটা ওয়ান অফ দ্য গ্রেটস, ওয়ান অফ দ্য আইকনস, সে আপনার খুবই বড় ভক্ত। তার সাথে প্রথম মিট করার পর কেমন এক্সপিরিয়েন্স ছিল? মানে তখন মানে বিস্ময়িত ছিল যে আমি রিকি পন্টিং আমার সামনে দাঁড়ায় আছি। আজকে আমরা চলে আসছি উইথ এপিসোড 5 অফ দ্য চার ছক্কা পডকাস্ট ফিচারিং আর ন্যাশনাল সুপারস্টারস শরীফুল ইসলাম অ্যান্ড রিশাদ হোসেন। ভাইয়ারা, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। আমরা ইউজুয়ালি এই পডকাস্টে শুরু করে একটা মজার গেম সেগমেন্ট দিয়ে কল উইনার স্টেজ। আমি দুইজন প্লেয়ার নাম বলবো, আপনার যাকে বেটার মনে হয় অ্যাজ আ প্লেয়ার আপনি জাস্ট তার নাম বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমরা দেখি। ইজি? হ্যাঁ, কাকে নিয়ে ফার্স্টে স্টার্ট করবো? আমার ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে শরীফুল ভাই আমরা স্টার্ট করব। ফাস্ট বোলার্স অফ অল টাইম, আপনার যাকে ভালো মনে হয়, উইনার স্টেজ, সিম্পল অ্যাজ দ্যাট। মালিঙ্গা আর মুস্তাফিজুর রহমান? ভাই এত কঠিনটা কেন? ঠিক আছে, শুরুতেই একবার। অ্যাজ আ ফাস্ট বোলার পারফরমেন্স অনুযায়ী। মালিঙ্গা আর মিচেল স্টার্ক? আমি যেহেতু বাহাতি, অবশ্যই আমি বাহাতির দিকে যাব। মিচেল স্টার্ক। ওকে। মিচেল স্টার্ক or ব্রেট লি? মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক or ট্রেন্ট বোল্ট? ও একটু টাফ। I thought it was easy. মিচেল স্টার্ক। Mitchell Stark, yep. Mitchell Stark or Kagiso Rabada? স্টার্ক। Stark or Anderson? James Anderson? জেমস অ্যান্ডারসন। James Anderson or Pat Cummins? Across all formats. জেমস অ্যান্ডারসন। Okay. James Anderson or Wasim Akram? ওয়াসিম আকরাম। Wasim Akram or Jasprit Bumrah? এটা সাবধান আনসার দিন। দেখেন ওই সময় যে উইকেটগুলোতে খেলা হয়েছিল আর এখন যেরকম রানের উইকেটে খেলা হয়, এখানে আমি এদিক দিয়ে আগা রাখবো বুমরাকে। তো Bumrah or Dale Steyn? বুমরা। Bumrah or Shoaib Akhtar? এটা কি লাস্ট? আরেকটা আছে। আমি বুঝছি আপনি কেন জিজ্ঞেস করছেন। বুমরা or ওয়াকার ইউনুস? আমি দেখেন বলেন, সমস্যা সেম নাই। কথাই যে আগের উইকেটের আর এখন উইকেট একটু হ্যাঁ। ডিফারেন্ট। সো আমি এখনকার উইকেটে বুমরা অনেক সাকসেস বোলার, আর ওয়াকার উনিও তো অনেক আগের যুগে তো অনেক আপনার হলো খুব ভালো বোলার ছিল, বাট আমি বুমরাকে আগে রাখবো। বুমরা। Wow, so according to Shoaib Islam, Bumrah is the best bowler. Please একটু explain করেন যে why do you think that is? বা আপনি বলেন যে আগের উইকেট আর এখনের উইকেট, what's the difference? আগের উইকেটগুলোতে যেমন 230, 40, 50, 60, 70 হলেই এনাফ ছিল, বাট এখনকার উইকেটে দেখেন আপনি 350, 320, 300 কিন্তু সেফ না। সো এইখানে মানে ওডিআর কথা বলতেছি, সো এইখানে বোলিং করাটা একটু হলো কঠিন। সো এর মধ্যে কিন্তু বুমরা অনেকগুলো ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছে, বা অনেক মানে মানে একদম কঠিন সময় উনি বোলিং করে কিন্তু দলকে এগিয়ে নিয়ে গেছে। এটা কি লোয়ার ইকোনমি করে নাকি do you think the wicket taking যে ওনার অ্যাবিলিটি আছে? দুইটাই। হ্যাঁ। Wow, interesting. তাহলে বুমরা for শরীফুল ভাই, awesome. ভাই আপনার ক্ষেত্রে হচ্ছে স্পিন বোলার্স অফ অল টাইম অ্যাক্রস অল ফরম্যাটস, উইনার স্টেজ। ইজি? স্টার্ট। শাহিদ আফ্রিদি or সাকিব আল হাসান? সাকিব আল হাসান। সাকিব আল হাসান or রাশিদ খান? রাশিদ খান। রাশিদ খান or রবিচন্দ্রন আশ্বিন? রাশিদ খান। রাশিদ খান or রবীন্দ্র জাদেজা? রাশিদ খান। রাশিদ খান or ড্যানিয়েল ভেটরি? রাশিদ খান। রাশিদ খান or নেথান লায়ন?
Rashid Khan. Rashid Khan or Shane Warne? Shane Warne. Okay, good. Shane Warne or Harbhajan Singh? Shane Warne. Shane Warne or Saklan Mushtaq? Shane Warne. Shane Warne or Mute Muralidharan? শরীফুল ইসলাম এটা ইজি হয়েছে সেফ Very খেলো ঠিক difficult. আছে Shane Warne. Shane Warne. Shane Warne or Anil Kumble? Shane Warne. Shane Warne or Rangana Herat? Shane Warne. Iconic. Shane Warne is the best spin bowler of all time according to রিশাদ ভাইয়া। প্রথমে আমরা আসতে চাই উইথ ইউর চাইল্ডহুড, উই ওয়ান্ট টু নো মোর, সবাই জানতে চায় আপনার যখন ছোটবেলায় ক্রিকেট প্রথম খেলা শুরু করেন কোন বয়সে গিয়ে আসলে প্রথম ক্রিকেট বলটা ধরা হয়? যখন আমি ক্লাস 3-4 ছিলাম তো বড় ভাইরা খেলতো, আমি প্রতিদিন মাঠে যেতাম, কিন্তু ধরেন 7 দিনের ভিতরে একদিন আমি ব্যাটটা ধরতে পারতাম বা বলটা ধরতে পারতাম, বাকি সব দিন শুধু ফিল্ডিংই করতাম, ঠিক আছে। তাও কোনোদিন 11 জনের মধ্যে থাকতাম বা বাইরে থাকতাম, ওই বাউন্ডারি যে দুধ মারতো, ভাত 2 দল, fielder হ্যাঁ, আর কি। মানে 2 দল খেলতো, আমি শুধু বল কুড়াইতাম বাইরে থেকে। সো একদিন ক্লাস 4 এ আমি ব্যাটিং করছি, আমাদের সবাই আউট হয়ে গেছে, তো টেপনিসে মোটামুটি আমি একটু ব্যাটিংয়ে নামছি, তো সব বড় ভাইয়ের কাছে দাঁড়িয়েছে, ছোট ছেলে মারতে পারবো না, তো আমি একজনের গায়ে মেরে দিছি বল, তো তারপর থেকে আমাকে নেয় আর কি, তখন থেকে আমার খেলা একটা ঝোঁক কি বাড়ে। ফুল টস নাকি বাউন্সার না গিয়ে না না, লাগছে? উনি বল করছে, আমি মারছি, ক্রস ও। মারছি, পুরো বল লাগছিল ওনার নাকে, ঠিক আছে, খুব কাছে দাঁড়াইছিল, তো তারপর থেকে ক্রিকেট খেলার প্রতি অনেকটা ঝোঁক আসলো, তারপরে গেলাম, তারপর আমি বাঁ হাত দিয়ে বল শুরু করলাম, তো ওইখান থেকে একটা আসছে। আর এই ক্রিকেট খেলতে গিয়ে তো ছোটবেলায় বাবা মার হাতে অসংখ্যবার মনে করেন মানে স্কুল থেকে আসছি, আসার পরে খেলছি, খেলার পরে বাসায় আসছি, আসে দেখি রেডি, আমিও রেডি, ঠিক আছে, প্রতিদিনই বাসায় পিলার ছিল, পিলারের সাথে বাঁধতো, বাঁধে আস্তে করে একটু দিত। আবার তো পরিবার থেকে সেই সাপোর্টটা ছিল না তেমন? না, ছোটবেলায় তো সবাই সবসময় বলতো পড়ালেখা করতে, এটা সব So পরিবারে। আপনি ক্লাস বাঙ্ক করে ক্রিকেট হ্যাঁ খেলতেন? হ্যাঁ, যেমন একটা দোকান ছিল, মানে যখন আমি হাই স্কুল উঠলাম, এই দোকানে বই রাখতাম, বই রেখে বড় ভাইদের সাথে খেলতে যেতাম, আমার মামা নিয়ে যেত, আমার মামা খেলতো, ওনার সাথে যেতাম খেলতে। তো যখন স্কুল ছুটি দিত, মা জানতো যে স্কুল ছুটির পরে আমি খেলতে যাই, ঠিক আছে, তো সন্ধ্যার সময় বাসায় আসতাম, আসার পরে এরকম অনেকদিন খেলছি, একদিন মা হঠাৎ করে স্কুলে গেছে, আমি নাই স্কুলে, তো আমি গেছি, তো আমি নর্মালি যাওয়ার পরে ভাত চাইছি খাইতে, হচ্ছে আসো দিব, তো রুমের দরজা লাগাই দিছে, দিয়ে তারপরে আর কি যেটা হয় আর কি, এরকম অনেকে আছে, মানে স্মৃতি Wow. মনে পড়ে, বাট এখন মনে করি যে ওইটাই অনেক মিস করি, ওই শাসনটা আসলে খুবই মিস করি। যাক, অনেক স্যাক্রিফাইসেস হ্যাঁ, along the way। ভাইয়া আপনার কবে ক্রিকেট খেলা শুরু? একদম ছোট না, থেকে আমারও যদি। এরকম ক্লাস 3-4 থেকেই শুরু আর কি ক্রিকেট বল। স্কুল ক্রিকেট হইতো না, তো তখন থেকে আর কি মানে ক্রিকেট বলে আশেপাশে ছিলাম আর কি। মামারা খেলতো দেখতাম, বল কুড়াইতাম। হুম। তো যখন আস্তে আস্তে হাই স্কুলে উঠলাম তখন আর কি ইন্টার স্কুল খেলা শুরু হলো। ক্লাস 6 থেকে তো ইন্টার স্কুল শুরু হয়। তো তখন ইন্টার স্কুল আস্তে আস্তে খেলা শুরু করলাম আর কি। তো এর মধ্যে তো অনেক বাধা আসবে, স্বাভাবিক, এটা ফ্যামিলি থেকে সবাই বলতো পড়ালেখা করতে। তো পড়ালেখার মাঝে আর কি ফাঁকি দিয়ে হলো ক্রিকেট খেলতে যাইতাম আর কি, যে কারণ এটা খেলতেই হবে আর কি। তখন তো বুঝতাম না কোনো কিছু, যে খেলতেই হবে যেভাবে হোক। পড়ালেখা ক্লাস এমনও হয়েছে যে স্কুলে গেছি, স্কুলের টাইমটা মনে করেন একদম যে টাইমে স্কুল শেষ হতো ওই টাইমে আবার বাসায় যেতাম, কিন্তু বুঝতে পারতাম না যে স্কুল ফাঁকি দিয়েছি বা কিছু হয়েছে, মানে দুইটা মানে কাভার হয়ে যেত আর কি। টিচারের কাছে মার খেয়েছি অনেক, মানে ক্লাসে আমি যাই কিন্তু ব্যাগ থাকে কিন্তু আমি থাকি না আর কি, এরকম অনেক হয়েছে। তো এরকম করে আর কি অনেক ইয়া হয়েছে আর কি, স্বাভাবিকভাবে। একটা ছোট বাচ্চা তো সাধারণত ক্রিকেট ব্যাটের প্রতি টান বেশি কাজ করে, আপনাদের কি সবসময় বোলিং এর প্রতি ছিল নাকি আগে ব্যাটিং দিয়ে শুরু? আমি যখন মুস্তাফিজের ডেবু হয়, তখন আমি গ্রামে একটা ছোট মাঠে খেলতেছিলাম। ও, হ্যাঁ, মানে আমি তখন তখনও আপনার কিন্তু বয়স কত? 25? 16-17 হবে। আমার 16-17? 17, হ্যাঁ, আমি আচ্ছা। কিন্তু এর আগে ক্রিকেট বলে খেলিনি, টেপ টেনিস খেলছি, লেদার বলে খেলিনি। তো আমার মামা ওরা খেলা দেখতেছে, আমি খেলতেছি, তো মুস্তাফিজ ভাই শাহিদ আফ্রিদি ভাইকে আউট করলো, তখন আমি দেখলাম, তো চিন্তা করলাম যে ওরকম একটা হ্যাংলা পাতলা ছেলে যদি ন্যাশনাল টিমে খেলতে পারে, আমি ট্রাই করলে কেমন হয়। তো আমার মামা বলল যে তোমার দ্বারা তো পড়ালেখা বেশি দূর হচ্ছে না, মানে রেজাল্ট ভালো আসে না, ট্রাই করি, ঠিক আছে, পড়তে মনোযোগ আসে না, খেলা থাকলে সারাক্ষণ খেলা দেখতাম, খেলতাম। পরে আমার মামা, আমার ভাই, আমার ফ্যামিলিকে রাজি করায়। তো ফ্যামিলি মাত্র আমাকে 2 মাস টাইম দিছিল, যে 2 মাসের মধ্যে যদি কিছু করতে পারো তাহলে হয়তো একটা পরবর্তীতে সুযোগ দিবে। তো আমি তখন দিনাজপুর একটা ক্লেমন একাডেমি ছিল, ধীমান ঘোষ দাদা ওইখানে পরিচালনায় আছে বর্তমানে।
তো ওইখানে আমি অ্যাডমিট হই। যাওয়ার পরে আমাদের কোচ যে আলমগীর কবির উনি রাজশাহী থেকে একটা ক্যাম্প করাতে দেয় ৭ দিন। উনারও ফার্স্ট ডে, আমারও ফার্স্ট ডে। তো ওইখানে অনেক সিনিয়র ভাইরা ছিল বা অনেক লোকাল প্লেয়ার ছিল। মানে আগে থেকে যারা প্র্যাকটিস করে ৪-৫ বছর ধরে। তো আমি ১ম দিন ওইখানে একটু রানিং করে দাঁড়ায় আছি। সবাইকে বোলিং দিচ্ছে। ওইখানের স্থানীয় কোচ সবাইকে চিনে যে কে কিভাবে বল করে না করে। এখন আমি দাঁড়ায় আছি। আলমগীর স্যার এসে বলল যে, "তুমি কি করো?" তো আমি বলছি, "আমি পেস বল করি বাঁ হাতে।" বলল, "কতদিন ধরে প্র্যাকটিস করো?" আমাকে আজকেই ১ম। তো উনি বলল, "ঠিক আছে বলটা নাও।" তো আমি শুরু করলাম বোলিং। ১ম বলে বোল্ড করে দিছি। পরে বলটা খুব ভালো ছিল। পরে উনি বলল, "তুমি কি সত্যি আজকে ১ম প্র্যাকটিস করো?" আমি বলি, "জি স্যার।" পরে উনি আমাকে বল দিল। দেওয়ার পরে ৩ দিন প্র্যাকটিস দেখে বলল যে, "আমি তোমাকে রাজশাহী নিয়ে যাবো।" খালিদ মাসুদ পাইলট ওখানকার দায়িত্বে ছিল। রাইট। বলছে, "আমি তোমাকে ওখানে নিয়ে যাবো। ওইখানে তোমার থাকা ফ্রি এবং কি প্র্যাকটিস ফ্রি। তুমি শুধু খালি খাওয়াটা ইয়ে করে প্র্যাকটিস করবা।" তো তখন বাসায় বললাম, তো আব্বা-আম্মা তখন একটু হলো যে আসলে ১ সপ্তাহের ভিতরে যে একটা ন্যাশনাল টিমের, উনি তো ন্যাশনাল টিমে খেলছিল। তো উনি যদি এরকম একটা জাজমেন্ট করতে পারে তো হয়তোবা ওর দ্বারা কিছু একটা হবে। তো আব্বা-আম্মা তখন বলল যে, "ঠিক আছে তুমি চেষ্টা করো, আমরা আছি।" তারপর থেকে একটু সাহসটা আসছে। তারপরে আরকি ওইভাবে আচ্ছা, ক্রিকেট একটা ক্যারিয়ার কুইক শুরু। প্রশ্ন যে এটার আগে কি আপনি শুধু টেপ বল দিয়ে খেলতেন? হ্যাঁ, শুধু টেপ বল খেলতাম। সো আমি আমরা যে এখন যে জাতীয় দলে মানে যারা টপ ক্রিকেটার যারা আছে তারা কি মানে একটা ম্যাক্সিমাম পর্যায়ে তারা টেপ বল দিয়ে খেলে আসে তারপর শেষে গিয়ে কাঠের আ বলে কনভার্ট করে না, নাকি? অনেকে ছোট থেকে আন্ডার 12 আছে, তারপর হুম। আন্ডার 14 আছে, আন্ডার 16 এগুলো সো খেলে। আপনি কোন বয়সে গিয়ে কাঠের আঠের বল দিয়ে খেলা শুরু আমি করেন? আন্ডার 18 থেকে শুরু করছি। ওয়াও! হ্যাঁ, ওয়াও! আপনার কারণ কি ক্ষেত্রে? আমাদের ওইদিকে নরমালি ওরকম ফ্যাসিলিটিস ছিল ন্যাশনাল না। টিমের প্লেয়ার বা এরকম উঠে না আরকি। তো নর্থে ঢাকা, হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের স্বাভাবিকভাবে নর্থে। কেউ ওরকম ইন্সপায়ার হয় না যে ন্যাশনাল টিম প্লেয়ার আছে বা আসছে ওকে দেখে ক্রিকেট বল শুরু করব। তো এইজন্য আমরা ওই ছোটবেলা থেকে টেনিস বল, টেনিস বল হ্যাঁ, থেকেই খেলা শুরু করি নরমালি। সো টেনিস বল দিয়ে স্পিন করা ভার্সাস একটা কাঠের বল দিয়ে স্পিন করা, what was that journey like with না you? তখন তো কোনো কিছু বুঝতাম না। তখন বল ধরে খালি ঘুরাইতাম আরকি। তখন তো চাক করেন নাকি চাক ছাড়া? না, চাক ছাড়া কিছু বুঝতাম না তখন। জাস্ট খালি খেলতাম ভাল লাগতো আরকি। হ্যাঁ। তো তখন থেকে এরকমই আরকি যে টেনিস বলে যেভাবে হোক বল ঘুরাই খালি। তো এটা একটা ফ্যাক্ট আরকি যে ওই যেদিকে ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার-টেয়ার নেই ওইদিকে উত্তরবঙ্গে। তো ওইখান থেকে আরকি ডিফিকাল্ট মানে এইসব লেভেলে আসা আরকি। তো ছোটবেলায় গিয়ে কোন পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে আমি আমার বাবা-মাকে গিয়ে বলবো যে ক্রিকেটটা আমি একটা ক্যারিয়ার হিসেবে ধরে তুলতে চাই? সেটা আমি তো খেলছি। আমি আন্ডার 16 খেলছি। 16, 18 আমি খেলছি। তো তখন 18 পর্যন্ত বুঝতে পারিনি যে এটা ক্যারিয়ার হবে বা কোনো কিছু হবে। আন্ডার 19 যখন আসি তখন মনে হইতেছিল যে কিছু একটা করা সম্ভব মনে হয়। তো তখন থেকে আস্তে ফিল আসতেছিল যে না দেশের জন্য অবশ্যই কিছু করা সম্ভব। তো তখন থেকে ভালো কিছু চেষ্টা করতেছিলাম। তো আল্লাহর রহমে আলহামদুলিল্লাহ। সো বাবা-মার থেকে আপনার কি অলওয়েজ ওই সাপোর্টটা ছিল একদম ছোটবেলা থেকে নাকি না অনেক ছোটবেলা বাম্পি থেকে ছিল? ছিল না। যখন স্বাভাবিকভাবেই যে কেউ না এই সাপোর্টটা ছোটবেলা থেকে একবারই পাবে না। এখন দিচ্ছে কারণ এখন ডিফারেন্ট একটা কালচার তৈরি হুম, হইছে। হুম, হুম। তখন ওইভাবে কেউ দিত না। সবাই ভাবতো যে পড়ালেখা করো, চাকরি করো, মানে ফ্যামিলিকে দেখতে হবে এই সেই। তো এখন তো বলে যে তোমরা ক্রিকেট খেলো সমস্যা নেই। এখন তো মানুষ টাকা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, ক্রিকেট হ্যাঁ। খেলাচ্ছে। আপনাদের ওই এরিয়া থেকে কোনো বড় ক্রিকেটার বের হয়েছিল আগে? আহ আপনাদের এরিয়া থেকে? না আমরা যে দিক থেকে আসি আমাদের তো একদম আ নর্থেরও নর্থ মানে নর্থের শেষে নর্থ, একদম কারেক্ট, হ্যাঁ। আর কোনো মানে জায়গা নেই আরকি লাস্ট। তো ওই দিক থেকে নরমালি আমরাই মনে হয় ১ম ২ জন যে ওদিক থেকে না আসার কারণ কি কোনো একাডেমি বা কোনো ফ্যাসিলিটি নাই ওইদিকে? একাডেমি আছে। আমার মনে হয় যে একাডেমি গুলা জাস্ট ওই ডিস্ট্রিক্ট পর্যন্তই মানে একটা লিমিটেশন যে ডিস্ট্রিক্ট খেলা হবে, ডিভিশন এতটুকুই শেষ। তারপরে আর কোনো কিছু মানে ওরকম কন্টিনিউয়াসলি থাকে না একটা ওইটা নাই আরকি ওদিকে। রাইট। সো আপনার কোন পর্যায়ে বা কোন বয়সে গিয়ে মনে হয়েছে ইউ ওয়ার ডিটেক্টেড বাই বিসিবি বা আপনি সবার রেডারে পড়ে গেছেন উইথ সাম সিরিয়াস পারফরম্যান্সেস? হোয়াট ওয়াজ দ্য আহ টার্নিং পয়েন্ট ফর ইউ? আমার মনে হয় আমি যখন আন্ডার 16 ডিস্ট্রিক্ট খেলি তারপরে রবি একটা স্পিন হ্যান্ড ক্যাম্প হয়েছিল। আচ্ছা, ইয়েস। তো স্পিন হ্যান্ডের ক্যাম্প হয়েছিল সে ২০১৭ ইয়েস, সালে। ইয়েস। তো 16 খেলার পর আমি ডিস্ট্রিক্টে খেলার পর ডিভিশনে ডাক পাইছিলাম। তো ওই আমার হচ্ছে আমি কল পেয়েছি তখন তো ফোন চালাইতাম না। তো জানি না যে কখন আমার ডাকছে কিছু। আমি ডিভিশন রংপুরে আসছি। আসার পরে শুনতে পারছি যে ডাকছে আরকি যে ডিভিশনে কল পাইছি। তো আসলাম, আসার পরে সোহেল স্যার ছিল। উনি ডিভিশনের দায়িত্ব ছিল যে ওই ডিভিশন থেকে কালেক্ট করে ঢাকায় নিয়ে যাবে। তো ওখানে বল করলাম ২-৩ টা বল করার পর বলল শেষ। বুঝতে পারিনি যে কি সিলেক্ট বা কোনো কিছু তো বোঝা যায় না। চলে গেছি আমরা ডিভিশন খেলতে গেছি রাজশাহীতে। তার মানে ২ মাস ২.৫ মাস পরে। তো তখন আরকি আ আমাদের কোচ ফোন চালাইতাম না তো তখন। তো
কোচের কাছে ফোন আসছে যে আমি তো ঢাকায় টিকছি আর কি 60 জনের মধ্যে পুরো Right. বাংলাদেশ থেকে। হ্যাঁ তো এটা আবার ক্যাম্প শুরু হওয়ার একদিন পরে শুনছি। ক্যাম্প হচ্ছে 3 দিনের। একদিন শেষ অলরেডি। তো এখন আমি তো জীবনেও ঢাকাও আসিনি কখনো। 2016 সাল 17 সালে। আচ্ছা কখনো ঢাকা আসিনি, ফোন নাই, আমি কেমনে আসবো ঢাকায়? তো ওইখান থেকে আর কি পরে আমাকে কোচ বলল যে, "তুমি কি একা যাইতে পারবে?" আমি তো কখনোই সম্ভব না। আমি হারায় যাবো। হ্যাঁ তো কষ্টে মষ্টে আমার আব্বু সহ আসছিলাম। আব্বু রাজশাহী আসলো, ওইখান থেকে ঢাকা আসছিলাম। তো মিরপুরের স্টেডিয়ামের সামনে মনে হয় ৬ পাক দিছিলাম কিন্তু গেট খুঁজে পাই না। গেট তো সামনেই আমার। হ্যাঁ গেট খুঁজে পাচ্ছিলাম না। পরে সোহেল স্যার ভিতরে নিয়ে গেছে। "তুমি তো সিলেক্ট করে তুমি আজকে আসছো কেন? আজকে তো লাস্ট ডে ইয়াল্লা প্র্যাকটিসের।" আচ্ছা আমি বলছি, "স্যার আমি তো জানি না, আমার ফোনও ছিল না। আমি তো ডিভিশন খেলাচ্ছি। ফোন তো থাকলেও স্যারদের কাছে ফোন।" পরে বললো, "আসো বোলিং করো।" পরে বোলিং-টোলিং করলাম। পরে আরেকদিন আবার ওই কে জানি আসবে, তো একদিন প্র্যাকটিস বাড়ায় দিছিল আরকি। তো ওইখানে ২ দিন বোলিং করছি। বোলিং করার পর আরকি আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছি। পুরা বাংলাদেশের মধ্যে 2 নাম্বার হয়েছিলাম তখন। ওয়াও তোমার প্রাইজ মানি কেমন ছিল শুনি তখন ছিল হচ্ছে মানে ৳২০,০০০ ছিল। ও সেকেন্ড হইছি। আর হচ্ছে আরেকটা অ্যাওয়ার্ড ছিল ৳২০,০০০, মানে মোট ৳৪০,০০০ ছিল আরকি। তখনই কি আপনার বাবা ফার্স্ট টাইম মনে হয় যে মানে ব্যাপারটাকে সিরিয়াসলি হ্যাঁ, নিয়েছিল আমার মনে হয় তখনই সিরিয়াসলি, কারণ আমার জীবনে তো ৪০,০০০ জীবনও সামলাচ্ছি আমি দেখিনি এরকম করে। তো আমার মনে হয়েছে তখন থেকে আরকি একটু ডেডিকেশন আসছে আরকি, যে না রাইট সম্ভব এটা মনে হয়। সেই জার্নির মধ্যে আই থিঙ্ক সবচেয়ে বড় মোমেন্ট হচ্ছে ন্যাশনাল টিমে প্রথম যখন আপনার কল আপটা পান হ্যাঁ। এই এক্সপিরিয়েন্সটা বা এই মোমেন্টটাকে একটু ডিসক্রাইব করা যাবে প্রথম যখন ইউ গাইস গেট দ্য ফোন কল হোয়াট ওয়াজ দ্যাট মোমেন্ট লাইক আমার হ্যাঁ একদম কোন দিন ছিল কি হয়েছিল একটু ডিসক্রাইব করা যাবে বা ওটার বিল্ড আপ আসলে কি হয়েছিল টু গেট দ্য কল আপ আম, যখন আমি মিনি বিপিএল হয়েছিল একটা এখানে, তখন আমি আল্লাহর রহমতে খুব ভালো পারফরমেন্স করি, এবং কি আমার আশা ছিল যে একটা ন্যাশনাল ক্যাম্পে আমি ডাক পাবো। তো যখন স্কোয়াডটা দেখলাম, আমি সবার প্রথমে আমার আব্বা আম্মাকে ফোন দিই, জানাই। তারপরে আমার কোচকে ফোন দিই। তো খুবই ভালো লাগতেছিল যে আমি যাদের খেলা দেখে, টিভিতে খেলা দেখে মনে করেন যে খেলায় আসছি। মুস্তাফিজ যেমন হ্যাঁ, আপনি বললেন মুস্তাফিজ হ্যাঁ ভাই। একদম মুস্তাফিজ ভাইকে আমি এই টিমে, উনি যখন অপারেশন করে আসছিল, তখন এই টিমে আমি শ্রীলঙ্কার সাথে খেলতেছিলাম, উনি গেছিল। তো উনার দিকে আমি ৪-৫ মিনিট তাকাইছিলাম যে উনাকে দেখে তো মানে আমি খেলা শুরু করছি। তো উনার দিকে আমি তাকাইছিলাম। পরে খুব ভালো লাগতেছিল। তখন তো এরকম উনি অনেক বড় ভাই, আমি ওর সাথে কথা বলতে আর এখন একটু বন্ধু বানায় লজ্জা ফেলছে। মানে লজ্জা পাচ্ছিলাম আরকি। হ্যাঁ আ যখন ন্যাশনাল টিমে কল পাইলাম So তখন আপনার জার্নি টু দ্য টপ ইজ ভেরি ফাস্ট হ্যাঁ, ওয়াও আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ তো তারপরে আমি যখন ১ম ন্যাশনাল টিমে কল পাইলাম, তো ড্রেসিং রুমে গেলাম। সবার দিকে তাকায় আছি। মানে সব তো ন্যাশনাল টিমের স্টারসরা, আর আমি তো একদম নতুন। পরে এক কোণায় আস্তে করে বসে বসে থাকতাম। পরে আস্তে, আস্তে সবার সাথে ফ্রি হয়ে গেছি। তো এখন মানে এই জিনিসটা আমি আ মানে আমার ১ম দিন প্র্যাকটিসটা আমি কখনো ভুলতে পারব না। কারণ আ ১ম দিন যখন গেছি ড্রেসিং রুমে, আমার মানে হাত পা কাঁপতেছিল যে আমি কোথায় আসছি। উনাদের সাথে আগে ডোমেস্টিক খেলছি, বাট ন্যাশনাল টিমের প্র্যাকটিস একদম ডিফারেন্ট। এনভায়রনমেন্টে হ্যাঁ, একদম ডিফারেন্ট ডিফারেন্ট। সো এই আরকি। কোচ কে ছিল তখন হাতুড়ি সিং আ 18 তে তো ডোমিঙ্গো, ডোমিঙ্গো রাসেল ডোমিঙ্গো, ডোমিনিক। রাসেল ডোমিঙ্গো। উনি কি আপনাকে কোনো কিছু বলেছিল স্পেসিফিকলি টু মেক ইউ ফিল দ্যাট না, উনি বলছিল যে তোমার ডেবু হবে। তুমি প্রস্তুত থেকো। তুমি যেভাবে বোলিং করে আসছো বা যেভাবে নেট করতেছো, এইভাবেই জাস্ট কিপ কন্টিনিউ। সো পরিবারের ওই পয়েন্টটাতে তখন ওদের ফিলিংটা আসলে কেমন ছিল আ বেশি বছর অ্যাকচুয়ালি পরে তো আমি না যদি বলি, আমার আব্বা-আম্মা ছাড়াও আমার গ্রামবাসীরা অনেক আশাবাদী ছিল আমাকে নিয়ে, এবং কি আমার ফ্রেন্ডরা, মামা থেকে শুরু করে। তো আমার আব্বা গিয়ে বাজারে গিয়ে মিষ্টি কিনে হ্যাঁ সবাইকে মিষ্টি খাওয়াইছে, এবং কি আমার গ্রামবাসী, আমার ফ্রেন্ডরাও অনেকজনকেই মনে করেন যাকে পাইছে মিষ্টি ওয়াও খাইছে। সো আ এগুলো আসলে একটা খুব হ্যাপি মোমেন্ট ছিল। না আপনার ক্ষেত্রে আমরা সবাই ফিল করতে পারি আপনি কোনো একটা ম্যান অফ দ্য ম্যাচ পাইলে আপনি সবসময় ফেরত দিয়ে দেন ইউ অলওয়েজ গিভ ব্যাক টু দ্য কমিউনিটি ইটস এ ভেরি স্পেশাল থিং আ কারণ আমার আমি যে এলাকায় থাকি, আমি যখন আমি ক্রিকেট খেলা শুরু করি, তখন আমার ওই গ্রামে কারেন্ট ছিল না। তো আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে আসলাম। তখন আমি বলছিলাম যে আমাদের এখানে তখন পিলার ছিল, মানে কারেন্টটা তখন আসছিল না। লেট আসতো, বাট একটু লেটে। পরে আমি একটু আবেদন করছিলাম, তো ওইটার জন্য ফার্স্ট হইছে। সো তারপরে আমাদের ওইখানে অনেক কিছু কিন্তু মনে করেন যে ঐরকম নাই। অনেক একদম দরিদ্র নর্থে আরকি। হ্যাঁ হ্যাঁ, সো হুম। ট্রাই করি যে কিছু তাদেরকে কন্ট্রিবিউশন করলে হয়তো বা ভালোভাবে চলতে পারে, এই আরকি। ভাই আপনার ক্ষেত্রে what was the call up moment like ন্যাশনাল টিমের জন্য না আমি তো লাস্ট ১৭ সালে ওই রবি আ হওয়ার পরেই আমি ন্যাশনাল টিমে নেট বোলিং করতাম আরকি। লাস্ট ২-৩ বছর। বোলিং করতাম। তারপর আবার এখানে ট্যুরে গেলে নেট বলার হচ্ছে যাইতাম। তো ২০২৩ সালে আরকি আমি
আমার বলা হয়নি ফোন দিয়ে যে আমি টিমে আছি, জাস্ট স্কোয়াড দেখছি আর কি যে আমি টিমে আচ্ছা। আছি। তো পরে ফোন দিছে আর কি স্কোয়াড দেওয়ার পরে যে আমি টিমে আছি। ডিড ইউ এক্সপেক্ট ইট? না হঠাৎ করে আর কি আমি নরমালি তো টিমের সাথে আশেপাশে থাকতাম। হ্যাঁ। তো এরকম আর কি মানে ইয়া লাগে নাই, মানে সারপ্রাইজ লাগে নাই যে আমি ভাবতাম যে আমি আছি তো আশেপাশেই তো আছি। তো যখন টিমে ডাক পাই তো তখন মানে ভালো তো স্বাভাবিক লাগবে। তো আব্বারাও জানতে পারছে আর কি এনি হাউ যেভাবে হোক। তো আমি যখন ডেবিউ হবে তার আগে আমি মাঠে নামার ১০ মিনিট আগে পর্যন্ত আমি জানতাম না আমি না খেলতেছি আজকে। আচ্ছা। কারণ আপনার সময় কোচ কে ছিল? হাতুড়া সিং ছিল। হাতুড়ে সিং রাইট, হ্যাঁ। তো আমি রোজা ছিলাম আর কি। রাইট। রোজা ছিলাম তো রমজান মাস ছিল। রোজা ছিলাম। বলা হয়নি যে আমি খেলতেছি আরকি। তো টসে যাওয়ার আগে বলতেছে, "তুমি খেলতেছো।" তো স্বাভাবিকভাবে টি-20 খেলা, দুপুরে খেলা চলতেছে। রোজা থাকলে তো ওই সময়টা এমনি একটু হ্যাঁ, উইক লাগে। হ্যাঁ। তো আমি মানে একটা শক খাই গেছি যে, "কি কয় এই সময় কেমনে কি?" তো আমি মানে বুঝতে দেইনি কাউকে যে আমি মানে ঠিক আছি কি নার্ভাস, নাই। হ্যাঁ। আমি বললাম, "ঠিক আছে, আমি খেলতে পারবো ইনশাআল্লাহ।" তো মানে সারপ্রাইজ লাগছিল একটু। বাট ভালো লাগছিল সবচেয়ে যে মানে রেডি ছিলাম না, বাট খেলছি আরকি। কোনো মানে একদম ১ম খেলার আগে কোনো কোচ বা প্লেয়ার কি কোনো অ্যাডভাইস ছিল যেটা আপনি এখন অনেক মানে প্রেশাস হিসাবে ধরেন, যেটা আপনাকে অনেক হেল্প করেছে থ্রু আউট ইউর ক্যারিয়ার? না, সাকিব ভাই আমাকে একটু আ হিন্টস দিছিল আরকি যে, "তুমি খেলতে পারো। তুমি একটু রেডি থেকো আগে থেকেই।" বাট আমি আর ওই সময় যে হবে আমি এটা বুঝতে পারিনি আরকি। বাট কোনো অ্যাডভাইস দিয়েছিল আপনাকে অ্যাবাউট ইউর ক্রিকেটিং ক্যারিয়ার যে, "ভাইয়া দেখো মানে এমন থাকলে ইউ গাইস উইল গেট টু দ্য টপ"? হ্যাঁ, আমাকে বলছিল সাকিব ভাই বলছে যে, "তুমি যদি আমাদের একটু ভালো কন্ট্রিবিউশন করো তো আমাদের টিমের জন্য ভালো হবে এবং আমাদের টিমটা অনেক গ্রো আপ ভালো হবে আরকি। তো তুমি চেষ্টা করো যে আ এটা ধরে রাখার আরকি।" তো এটা সে আমার কাছে ভালো লাগছিল যে বড় ভাইরা যখন এরকম করে বলবে তো অবশ্যই আ কিছু না কিছু চেষ্টা করা উচিত আমার। সেই ক্রিকেটিং এর যে একটা পুরো একটা জার্নি ফ্রম দ্য ভেরি বটম টু দ্য ভেরি, ভেরি টপ। এই জার্নিটার মধ্যে হু ডু ইউ ওয়ান্ট টু থ্যাংক দ্য মোস্ট? হু আর ইউ মোস্ট গ্রেটফুল ফর? প্রথমত আমার ২ টা মামা আছে। ঠিক আছে? তাদেরকে এবং কি আমার ফ্যামিলি ভাই আর উনাদের নামটা বলে ফেলেন শুনি আচ্ছা। আমরা, হ্যাঁ। একজন আছে জাহাঙ্গীর মামা, ঠিক আছে? আরেক মানে মামা তো আমার ৩ টা। একজন মামা তো ক্রিকেট কম বুঝতেন। উনি খালি বলত, "তুমি খেলো।" তো জাহাঙ্গীর মামা ছিল আর আয়নাল মামা ছিল। এই ২ জন বেশি সাপোর্ট দিছে। কারণ উনারা খুবই ক্রিকেট বুঝতেন আরকি। আরেকজন আমার মামা আছে ফজলু। উনি খালি বলতেন, "খেলো, ঠিক আছে হবে।" আর মেইন হলো আমার আ বাবা-মা এবং কি আমার ভাই, বড় ভাই। তারপরে আমার কোচ। Then what do you want to say to them? আ আ তাদেরকে বলতে চাই খুবই কি বলবো? তাদের সাথে সবসময় আমার আড্ডা হয় রাত হ্যাঁ, ২টা হ্যাঁ। ১টা পর্যন্ত। এখনো? এখনো আহা! মানে যখন যাই ভেরি রাত গুড। ২টা ১টা পর্যন্ত। যদিও জাহাঙ্গীর মামা দেশের বাইরে। সো আমি তাদেরকে বলতে চাই থ্যাংক ইউ মামা। আর ভাই তো ভাই, আর বাবা-মা তো বাবা-মাই। তো আপনারা যে সাপোর্টটা দিচ্ছেন আমার ফ্যামিলিকে, যে আপনারা সুন্দরভাবে বুঝিয়ে আমাকে বাইরে আ ক্রিকেটের জন্য পাঠাইছেন। সো এটার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আ চেষ্টা করব আপনাদের কোনো একটা প্রাউড সময় যাতে করেন। কাজে আসতে পারি। আপনার জার্নিতে ফ্যামিলির মধ্যে কারা সবচেয়ে বেশি সাপোর্টিভ ছিল? যাদের উপর আপনি না, অনেক আমি বেশি আসলে গ্রেটফুল? কাউকে ছোট করে দেখব না। সবাইকে সমান দেব। কারণ কারো একটা কথাতেও অনেক উপকার হইছে আরকি। তো আমি কাউকে বলব না স্পেসিফিক ভাবে যে ও একটু হেল্প বেশি করছে। হুম। কারণ এতে করে ছোট করা হবে আরকি। তো আমার মনে হয় যে সবাই অনেক সাপোর্ট করছে। এমনকি বাবা-মা থেকে শুরু করে চাচা, বড় আব্বু, তারপর হচ্ছে মামা, নানু এবং কি মানে যারা আছে এলাকাবাসীও অনেক সাপোর্ট করেছে, দোয়া করেছে অবশ্যই। তো আমি কাউকে স্পেসিফিক ভাবে বলব না যে আ আমার জন্য একটু বেশি করেছে, কম করেছে। তাইলে হচ্ছে আমার মনে হয় আমারও গিল্টি ফিল হবে যে না আসলে আ সবার সহযোগিতা ছিল আমার মনে হয়। Awesome. I completely understand. Very respectful. নাইস। আমরা হচ্ছে এখন যেটা নিয়ে আসতে চাচ্ছি হচ্ছে ক্রিকেট নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ারের কয়েকটা স্পেশালাইজেশন থাকে। এখন পৃথিবীতে যেসব টপ টিম আছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সবারই দেখি যে একেকটা ফরম্যাটে একেক রকমের স্পেশালাইজড স্কোয়াড তারা তৈরি করে। বাংলাদেশে দেখতেছি লাস্ট ১-২ বছর ধরে আমরা ফাইনালি এই জিনিসটা দেখতে পারতেছি। I really want to ask যে do you guys feel the same? Do you guys feel যে বাংলাদেশে ফাইনালি we're seeing squad specialization as per format? দেখেন আমার মনে হয় যে বাংলাদেশের যত প্লেয়ার আছে সবাই সব ফরম্যাটে খেলার অভিজ্ঞতা আছে। মানে যোগ্যতা আছে। বাট যোগ্যতা থাকুক বাট স্পেশালটি থাকা উচিত না একটা পর্যায়ে গিয়ে? আম অবশ্যই এটা তো আছে। কিন্তু আমি এটা কোনো একটা প্লেয়ারকে বলব না যে এই তকমা দেব যে এই ফরম্যাটে স্পেশালিস্ট, ও ওই ফরম্যাটে স্পেশালিস্ট।
সো আমরা মনে করি যতগুলো প্লেয়ার আছে সব 3 ফরম্যাটেই স্পেশালিস্ট। বাট হয়তো অনেক সময় বেশিরভাগ ফেইলিয়ার হয় বা কম সাকসেস হয় এর মধ্যেই। বাট সবাই তো সব বলই খেলতে পারে। আপনার কি মনে হয়? ডু ইউ থিংক যে বাংলাদেশ শুড হ্যাভ a specialized team as per format নাকি সব মানে সেম স্কোয়াড ফর all formats and then just না, make it লাস্ট work? লাস্ট ২-৩ বছর তো আমরা মানে ৩ ফরম্যাটে ভালো যাচ্ছে আরকি। তো এখানে কারো লেখা নাই যে এই ফরম্যাট খেলবো, এই ফরম্যাট সবাই রেডি থাকবে সবসময়। বাট এটা একটা সার্টেন টাইমের জন্য আরকি। যে সবাই রেডি থাকবে যে ফরম্যাটে আরকি যখন যাকে যেখানে লাগবে আরকি তখন সেখানে তাকে ক্লিক করা হবে। কিন্তু আপনার মনে হয় যে মানে পৃথিবীর যে দ্য লিডিং টিমস যেগুলো আছে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে অভিষেক শর্মা ইজ নট গোয়িং টু প্লে দ্য লংগেস্ট ফরম্যাট অফ দ্য গেম। আবার সূর্যবংশী মোস্ট লাইক মানে এক্সট্রিম লং ফরম্যাট নাও খেলতে পারে। আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ার সবগুলো ফরম্যাট খেলে এক্সেপ্ট মমিনুল হক আই থিঙ্ক। মমিনুল হক সাদমান ছাড়া এভরিওয়ান ইজ প্লেইং অল ফরম্যাটস। এখানে তো কোনো লাইক স্পেশালিটি হইলো না। ডোন্ট ইউ থিংক দ্যাটস সামথিং মমিনুল টু ভাই তো সব খেলছে তো। ওডিআই টি-20 খেলছে তো আগে but এখন তো just না, না, স্পেশালিস্ট। না। বাট ডোন্ট ইউ থিংক যে আমাদের গেমে একটা স্পেশালিস্ট এই বিহেভিয়ারটা নিয়ে আসা উচিত? নাকি মনে হয় যে না সবাই সমান দেখেন মতো? এটা তো আমরা কিভাবে বলবো সিলেক্টর পার্ট। সো আচ্ছা, হ্যাঁ। আমরা প্রপার মানে তাদের উপরে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ। তারা যেটা বলবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, শুভমান গিল কে ওরা টি-20 স্কোয়াড থেকে রিমুভ করে ফেলে। রাইট? এখন কথা হচ্ছে যে সূর্য কুমার মাইট ইভেন বি রিমুভ ফ্রম দ্য টি-20 স্কোয়াড ডিসপাইট বিং দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। সো ইন্ডিয়াতে যেমন ওই ব্রুটালিটিটা আছে when it comes to the selection aspect of things. Do you see this culture coming into here as well? নাকি no chance? আসতেছে আমার মনে হয় ভবিষ্যতে আপনারা কি চান এটা যে স্পেশালিটি থাকুক? আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে, কঠিন প্রশ্ন। আসলে এটা একটু বলা ডিফিকাল্ট কারণ আমরা তো ওইটা ইউজ টু না আরকি। রাইট। মানে এটা আস্তে, আস্তে যখন কালচারটা আস্তে, আস্তে তৈরি হবে তখন আমার মনে হয় এটা আস্তে, আস্তে গ্রো আপ হবে। বাট এখনো আমরা একদম নিচের দিকে আছি এই Right. জিনিসটাতে। আস্তে, আস্তে গ্রো আপ হলে আমার মনে হয় এটা ডেভেলপ হবে আরকি। অ্যাজ এ প্লেয়ার আপনারা কি ফার্স্ট চান অফ যে অল হ্যাঁ, এই জিনিসটা চেঞ্জ করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের যে উইকেট এইটা একটু চেঞ্জ করতে হবে। স্কোরিং উইকেট ওরা যেরকম উইকেটে খেলে ওইখানে দেখেন ওডিআইতে 380 390, টি-20তে 260 250 এরকম হয়। তো আমাদের এখানে কি টি-20 যখন বিপিএল হয় মোস্ট অফ টাইম 100 150 হ্যাঁ। 130 140। সো এখানে আপনি জাজ করতে পারবেন না ও শুধু টি-20 খেলবে, ও শুধু ওডিআই খেলবে, ও শুধু টেস্ট খেলবে। সো আমাদের প্রথমত রস্টার আছে আমাদের তো অ্যাকচুয়ালি ক্রিয়েট 3 হ্যাঁ। স্কোয়াডস। অ্যাকচুয়ালি 30 টা মানে আমাদের কি 30-40 পিপল একটা স্কোয়াড আছে টু ক্রিয়েট 2-3 স্কোয়াড যেখানে সবার স্পেশালাইজেশন অবশ্যই থাকবে। অনেক প্লেয়ার আছে ডোমেস্টিকের থেকে শুরু করে যারা অনেকে পারফরমেন্স করতেছে। সো আপনি যদি দেখেন এই টিমেও আছে, এইচপিও আছে, ন্যাশনাল টিম আছে। সো সবকিছু আছে। বাট যেটা বললাম যে আপনি যদি ওইরকম উইকেটে খেলা হয় তখন আপনি একটা ইয়া করতে পারবেন যে এই স্পেশালিস্ট। সো এই আর কি। কারণ আমাদের বিপিএল যেখানে হয় সেখানে যদি আমাদের কন্টিনিউয়াসলি 200 প্লাস রান হতো বা 180 প্লাস হতো তখন বুঝতে পারতাম এরকম। আমি যদি এখন একটু ঘোরার প্রশ্ন করি, আপনাকে যদি বলা হয় যে একটা ফরম্যাট আপনার স্পেশালাইজ করতে হবে অ্যাজ এ প্লেয়ার, আপনি একটা ফরম্যাটের প্রতি প্রিপেয়ার করতে চান, which one would it be? এটা তো বলা ডিফিকাল্ট। বাট এখন যেহেতু যে ফরম্যাট খেলতেছি টি10 T10 না, না, না। টি-20 তো ফার্স্ট প্রায়োরিটি থাকে যেহেতু সাদা বল খেলি। হ্যাঁ। এখনো তো টেস্ট খেলি নাই। তো ওয়ানডে টি-20 এর মধ্যে যদি বলা হয় যে অবশ্যই টি-20। Why do you think you haven't got a chance in the longest format of the game yet? আমার তো কোনো কিছু আগে থেকে কোনো আশা থাকে না। নরমালি যখনই রিজিকে যেটা থাকে আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমার যেটা তাকদিরে আছে এটা অবশ্যই আমি পাবো। এইজন্য আমি কোনো কিছু ওভার আশা করি না। যে সামনে যাইতে থাকি, চেষ্টা করতে থাকি। যদি রিজিকে আসে আমি অবশ্যই খেলবো ইনশাল্লাহ। As a player, do you want to still specialize in a specific format like T20? সবগুলো যেটা পায় সব। আমি রেডি। রিজিক বললাম না, রিজিকের উপর জি। রিজিক যা আছে তাই মাশাআল্লাহ। খেলবো ইনশাল্লাহ। ভাইয়ের ক্ষেত্রে অ্যাজ এ ফাস্ট বোলার আমি টেস্টে যাব। কারণ টেস্টে যদি আমি কন্টিনিউয়াসলি মানে ম্যাচ খেলতে পারি হুম, অ্যাজ এ ফাস্ট বোলার আমার রিস্ট ওয়ার্ক থেকে শুরু করে আমার রিদম টেস্ট যদি আমি ভালো খেলতে পারি বাকি 2টা ফরম্যাট আমি সুন্দর খেলতে পারবো। কারণ right. কন্ট্রোলটা আমার চলে আসবে। সো টেস্ট ভাই আপনি তো অস্ট্রেলিয়া ঘুরে আসলে আমি জানি না আপনি খেয়াল করেছেন না কিনা, অস্ট্রেলিয়া ইংল্যান্ডে একটা টেস্ট ম্যাচ মানে স্টেডিয়াম প্যাকড, সবাই দেখতেছে, সবাই ডে অফ নিয়ে সবাই দেখবে। এখানে উল্টে, এখানে একটা টেস্ট ম্যাচ মানে স্টেডিয়াম খালি, কেউ দেখতে আসতেছে না। হাউ ডাজ দ্যাট মেক ইউ ফিল অ্যাজ এ প্লেয়ার? ডোন্ট ইউ ফিল লাইক দ্য টেস্ট গেম শুড বি সিন আ লট মোর বা সেলিব্রেটেড আ লট মোর? হ্যাঁ, অবশ্যই। আমার যেটা হলো যে আমরা আগে থেকেই দেখছি যে টেস্টে তেমন ক্রাউড হয় না। বাট এখন কারণটা কি বা এটা কিভাবে আরো বিল্ড আপ করা যায় যে প্লেয়ার? হোয়াট ডু অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট? আমার মনে হয় যে আমাদের
সবারই একটু ধৈর্য কম সারাদিন বসে টেস্ট ম্যাচ খেলা দেখার দর্শকদের, বাট যারা রিয়েল ক্রিকেট ফ্যান তারা কিন্তু ঠিকই আসে। যদি ধরেন 500 থেকে 1000 লোক আসে তারা কিন্তু রিয়েল ক্রিকেট ফ্যান। না আসলে এটা একটা আরেকটা এখন কারণ থাকতে পারে যে আমাদের মানুষের কর্মব্যস্ততা বেশি, আমাদের রুজি-রুটির অনেক মানে ক্ষুধার্ত মানুষ অনেক আমাদের। ট্রু বাট আপনি যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে চিন্তা করেন ওদের কিন্তু আ সরকার থেকে সবকিছু মানে সিকিউরড আরকি লাইফটা। ট্রু তো আমাদের তো নিজের কাজ নিজে করে খাইতে হয় এখানে বাংলাদেশে। তো আমার দিক থেকে মনে হয় এটাও একটা ফ্যাক্ট হতে পারে যে ৫ দিন আমি বসে খেলা দেখবো, আমার সংসার চালাবে কে? তো এদিক থেকে আমার মনে হয় এইরকম টাইপের কিছু একটা। কিন্তু অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার ডু ইউ থিংক দ্য লংগেস্ট ফরম্যাট অফ দ্য গেম ইজ দ্য বিগেস্ট আসলে দ্য বলব যে টেস্ট আমি ওডিআই সিরিজে দিচ্ছি, টি-20 হ্যাঁ এ দিচ্ছি। বাট লাস্ট টেস্ট সিরিজটার যে একটা টেস্ট আমরা পাইছি, ঠিক আছে? এজ এ 100% শুধু আমরা না, এজ এ যারা ক্রিকেট ফ্যান বাসায় বসে খেলা দেখছে। সো এটাতে অনেক অন্যরকম একটা মানে টেস্ট আরকি। না আমরাও মানে সেলিব্রেশন করছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ অফ সো ক্যামেরাতে। ৪ দিন শেষ। লাস্ট মানে ৪ দিন শেষ। ৫ দিনের দিন একটা ক্যাপ্টেন্সি একটা ওয়াজ হলো আনবিলিভেবল হ্যাঁ। হ্যাঁ সো এটার একটা মজা অন্যরকম ছিল। রাইট আমি বলব যে টেস্ট খেলার টেস্টটা অন্যরকম। রিশাদ ভাই রিকি পন্টিং অস্ট্রেলিয়ান ক্রিকেটের একটা ওয়ান অফ দ্য গ্রেটস ওয়ান অফ দ্য আইকনস সে আপনার খুবই বড় ভক্ত হোয়াট ওয়াজ ইট লাইক হিয়ারিং দোজ ওয়ান্ডারফুল থিংস বিং স্যাড অ্যাবাউট ইউ এবং তার সাথে প্রথম মিট করার পর কেমন এক্সপিরিয়েন্স ছিল না আমি হোবার্টে যখন দেখা হয়েছিল সামনাসামনি, তো ও তো আমাদের টিমের হেড অফ হোবার্টের স্ট্র্যাটেজি হেড। হ্যাঁ, তো দেখা হয়েছিল, তো আমাকে একটা কথা বলছিল যে ক্রিকেট নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, জাস্ট তুমি প্র্যাকটিস করো, এখানে একটু এনজয় করো, মানে যত পারো যে ইজি থাকো আর কি, ফ্লেক্সিবল থাকো, দেখবে সব কিছু ইজি হইতেছে। তো আমি এটা মাথায় নিয়েছিলাম আর কি যে আসলে দেখি সব কিছু যত নর্মাল থাকা যায়, টেনশন বেশি না করা যায়, তো সব কিছু আরামসে হয় আর কি। যখন এত উচ্চমানের একটা প্লেয়ার আপনাকে এত সুন্দর করে মানে কমপ্লিমেন্টিং এ সবাই শুনতে পারতেছে হোয়াট ইজ দ্যাট ফিলিং লাইক না, আমার তো মানে তখন মানে বিশ্বাস হইতেছিল যে আমি রিকি পন্টিং আমার সামনে দাঁড়ায় আছে। তো আমি যাদেরকে দেখার জন্য মনে করেন এত ইয়া হইতো, তো সামনাসামনি তো কখনো দেখা হবে বলে মনে হয় না। যেহেতু খেলা ওরা ছেড়ে দিছে। তো এই সম্ভাবনাটা খুব কম যে সামনাসামনি কেমনে দেখা হবে। তো আল্লাহ চাইছে যে যেভাবে হোক দেখা হইছে। তো এভাবে বলছে তো ভাল লাগছে অনেক যে আ একটু হলেও মানে সাহস যোগাইছে আরকি। রাইট ভাই আপনি এবার বিগ ব্যাশে গেলেন ১.৫ মাসের জন্য এতদিন দেশের বাইরে থেকে হোয়াট ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স লাইক মানে হোমসিক ফিলিং হয় না নাকি মানে সময় না, চলে না যায় অবশ্যই তা তো হয়। আমি একদিন ছুটি পেলেও বাসায় যাই। তো ১ম ৫-৬ দিন আমার খুব কষ্ট কাটছে। মানে আমার মনে হইতেছে যে আমি মানে পৃথিবীতে মানে একাই, আর কেউ নেই। আর কেউ তো বাংলা পারতেছে না আমি শিওর বাং লোকজন ওখানে ছিল মানে আপনার পরে সাথে ১ কোনো সপ্তাহ প্লেয়ার পরে ম্যানেজার ছিল যে না, আপনার সাথে ঘুরছে নাকি আপনি একাই আমি ছিলেন একাই। ওখানে ওখানে কেউ ওয়াও মনে করেন এমন মনে হচ্ছিল যে আমি মনে হয় পৃথিবীর বাইরে চলে আসছি। সব দেখি একদম মনে করেন ফাঁকা। ইংলিশ নিয়ে কোনো প্যারা খান নাই না, না এসব নিয়ে প্যারা খাইনি। খালি মনে হইতেছিল যে আমি একদম মনে হয় একাই। আর কেউ নেই আশেপাশে। খাওয়া থেকে শুরু করে আ যাওয়া আসা, প্র্যাকটিসে যাওয়া আসা, থাকা, সবকিছু মিলে মনে হচ্ছে একা। মনে হয় এমন লাগতেছিল যে মনে হয় আমি চলে যাই। আর থাকবো না। তো আস্তে, আস্তে ৪-৫ দিন ৬-৭ দিন ১ সপ্তাহ যাওয়ার পর আস্তে, আস্তে অ্যাডজাস্ট হয়েছে আরকি। রাইট আর ২-১ টা বাংলাদেশী মানুষ বের হইছে। তো ওদের সঙ্গে একটু আড্ডা দিছি, ঘুরতে গেছি। তো আস্তে, আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। রাইট এই যে খেলার সময় বা আমরা যখন একটা নতুন দেশে যাই এত সময়ের জন্য খেলতে সবচেয়ে ভালো ওয়ে আছে কি টু অ্যাডজাস্ট টু দ্য নিউ এনভায়রনমেন্ট or how do you adjust to the new environment আমার মনে হয় যে যাওয়ার আগেই ওই আ জায়গাটা নিয়ে একটু আগে থেকে একটু রিসার্চ করা উচিত। সেটা গুগল হোক বা যেভাবে হোক, যে আমি এই জায়গাটায় গেলে কি সিচুয়েশন এ পড়তে পারি। আ আ ওয়েদার থেকে শুরু করে, খাওয়া-দাওয়া থেকে শুরু করে, ট্রাভেল সবকিছু মিলে আমার মনে হয় একটু আগে থেকেই ২-১ দিন জাস্ট একটু দেখাশোনা পড়ালেখা করলেই আমার মনে হয় ভালো। আপনি কি করেছিলেন ফর আমি অস্ট্রেলিয়ান আমি হোবার্ট তো একদম এক কোনায় হ্যাঁ, আমি জাস্ট যাওয়ার আগে একটু দেখছিলাম যে ওয়েদারটা সবসময় ঠান্ডা থাকে। আর হচ্ছে এখানে একটু মানে চলাফেরা ফাঁকা জায়গা, তো একটু চলাফেরা একটু রিল্যাক্সও করা যায়, হাঁটেও যাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো এগুলো একটু দেখছিলাম আরকি আগে তা থেকে। আপনি তো you've played in the Pakistan, you've played in Sri Lanka, you've played in Canada as well. আপনি পুরো দেশ জুড়ে আপনি পৃথিবী জুড়ে খেলতেছেন। I want to ask you যে বিপিএল এর কম্প্যারিজনে ওই লিগগুলোয় খেলার আসলে এক্সপেরিয়েন্সটা কেমন? না দেখেন, আমি তো আমার দেশের টুর্নামেন্টকে আগে রাখবো। যেমনই হোক না রাইট কেন। সো আ ঠিক আছে, আমাদের দেশে যেটা হয় হলো, হয় সাডেনলি একটা প্র্যাকটিস শিডিউল, যে মানে একই গ্রাউন্ডে সবাই খুব একটা প্র্যাকটিস রাইট শিডিউল থাকে, খুব টাইট শিডিউল। কারণ আর এখানে পাকিস্তান শ্রীলঙ্কা কি হ্যাঁ, I'm just trying to understand হ্যাঁ মানে এইখানে ধরেন আর কোনো গ্রাউন্ড নাই যে অন্য জায়গায় হয়তো আছে, বসুন্ধরা একটা আছে। এখনো অনেক ক্রিকেট একাডেমি হইছে। এখানে হয়তোবা বিপিএল টিমগুলা প্র্যাকটিস করে।
সো আর যখন আমরা পিএসএল খেলতে গেলাম দেখলাম যে না অনেকগুলো গ্রাউন্ডস আছে, সো টিমকে ভাগ করে দেওয়া হয়, খুব কমই টিম মানে এক এক জায়গায় এক এক প্র্যাকটিস করতেছে, সো এই জিনিসটা মনে হলো যে একটু ডিফারেন্ট। তো স্টেডিয়াম শেয়ারিংটা করতে হয় না হ্যাঁ পিএসএল এ হ্যাঁ খেললে। এটাই আর কি। আর কানাডা তো একটা গ্রাউন্ডসে খেলা হয়েছে, সো ওরা ক্রিকেটের ওরা আস্তে আস্তে ডেভেলপ করতেছে ডেভেলপ নতুন। করতেছে, সো হ্যাঁ। ওইখানে ওইটার তো আর ওটা একটু শ্রীলঙ্কার ডিফারেন্ট ক্ষেত্রে আপনি তো দুটো শ্রীলঙ্কা টিমের সাথে। গুড মানে ভালো এরকমই মানে আমাদের পিএসএল বিপিএল এর মধ্যে আর কি। শ্রীলঙ্কাকে কি মানে কয়েকটা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে নাকি একটা স্টেডিয়ামে সবকিছু? ওইখানে তো যখন আমি গেছিলাম তখন অলমোস্ট ম্যাচ শুরু হয়েছে তখন গেছি, সো তেমন প্র্যাকটিসই করি নাই, জাস্ট খালি ম্যাচ খেলছি। পিএসএল এ কোন প্লেয়ারটার সাথে খেলে একটা ওয়াও ফ্যাক্টরি ফিলিং পেয়েছিলেন? আহ, দেখেন যার আমি খেলা ফার্স্ট হ্যান্ড দেখে মনে হচ্ছে যে ওয়াও এটা তো দুর্দান্ত। না না না, তাদের সাথে তো সবসময় খেলছি। কিং বাবার। হ্যাঁ, ওনাদের সাথে তো ইন্টারন্যাশনাল সবসময় খেলছি। আমার Right. মনে হয় যে দুজন প্লেয়ারের ব্যাটিং দেখে আমার খুব ভালো লাগছে, কুশাল ম্যান্ডিস এবং কি বাবর আজম, দুজন খুব ভালো খেলছে আমাদের টিমকে, এবং কি মানে ফার্স্ট ম্যাচ থেকে একবারে ফাইনাল পর্যন্ত তারা খুবই লিড দিয়ে গেছে। হোয়াট ইজ দ্যাট এক্সপিরিয়েন্স লাইক? বা কোনো মানে ধরেন আমরা এখানে মানে প্লেইং এখানে সবসময় একটা পিচে খেলতেছি, সিমিলার প্লেয়ার্স, বা বিদেশে গেলে যে এক্সপিরিয়েন্স টু ফেস ফরেন প্লেয়ার্স, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্যাট এক্সপিরিয়েন্স ফর প্লেয়ার্স লাইক ইয়োরসেলফ? দেখেন একটা পিচে যখন খেলবেন, একটা পিচের কিন্তু একটা কি মেয়াদ থাকে, ঠিক আছে? অতিরিক্ত খেলা হলে সেখানে কিন্তু বল বিহেভিয়ার একটু চেঞ্জ হয়, সো ওইখানে কিন্তু বোলারদের অনেক থাকে যে বোলার জাস্ট খালি বল করলেই হয়ে যাবে একটা জায়গায়, খালি জায়গাটা মেনটেন করে বল করলে হবে। বাট যখন ফ্র্যাঞ্চাইজিস খেলতে মানে বাইরে দেশে যাই, মোস্ট অফ টাইম থাকে যেগুলো থাকে এক এক পিচে দুইটা ম্যাচ হয়, বাট পিচগুলো থাকে হার্ড থাকে, ঠিক আছে? মোস্ট অফ টাইম স্কোরিং হয় আর কি। যেমন পিএসএলেও দেখলাম এবার একটু আগের তুলনায় একটু রান কম হয়েছে, বাট একবারে যে কম হয়েছে তা না, এই আর কি মানে উইকেটগুলো একটু অনেক ভালো থাকে। আমরা আশা করি যে এই লাস্ট 1-1.5 বছরে আমাদের মিরপুরে কিন্তু অনেক ভালো উইকেট ইয়েস, হচ্ছে। অনেক অনেক সো অনেক better. আমরা এখন কিন্তু অস্ট্রেলিয়া খেলা দেখতেছি, পাকিস্তানে তারা কিন্তু মিরপুরের রূপ ধারণ করছে। সরি আমি কাউকে কষ্ট দিচ্ছি না, বাট যা সত্যি তাই। বাট আমাদের মিরপুর এখন অনেক ফাইনালি না হ্যাঁ। আমাদের ক্রিকেটের একটা ভালো ডেভেলপমেন্ট আসছে। হ্যাঁ। Awesome. তো এখন আসবো হচ্ছে আমাদের সবারই ফেভারিট সেগমেন্ট, ব্লাইন্ড র্যাঙ্কিং। এই সেগমেন্টে সবাই ঝামেলায় পড়ে, হোপফুলি আপনাদের ক্ষেত্রে সেফ প্লে হবে। আমি হচ্ছে 10টা বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার নাম বলবো, আপনারা ইউ হ্যাভ টু র্যাঙ্ক 1 to 10। একবার তাদেরকে র্যাঙ্কিং দিয়ে দিলে বা কোনো একটা নম্বর দিয়ে দিলে লক। এবার কি আগে শুরু করবেন? আমার না, ক্যাপ্টেন না, বলো না, না। না, 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 না। বলেন স্টার্ট। আচ্ছা রিশাদ, শরীফুল ভাই স্টার্ট। আচ্ছা নেই, ঠিক আছে, সমস্যা নেই। শরীফুল ভাই স্টার্ট করি। Favorite Bangladeshi pace bowlers of all time, all formats, ranking 1 to 10. আমি একটা নাম বলবো, you put a name or বা ওকে, একটা নাম্বার। মুস্তাফিজুর রহমান। নাম্বার 1 ওকে। মোহাম্মদ সাইফুদ্দিন। Respectfully 8 8. হাসান মাহমুদ। 5 যাক। মাশরাফি মুর্তজা। নাম্বার 2 শাহাদাত হোসেন। নাম্বার 9 নাম্বার 9. তানজিম হাসান সাকিব। তো ভাবার কিছু 7 নেই। তাসকিন আহমেদ। নাম্বার 3 নাম্বার 3. ওকে। শরীফুল ইসলাম। নাম্বার 10 রুবেল হোসেন। নাম্বার 4 নাহিদ রানা। 5 তো দিছে, নাম্বার 6 নাহিদ রানা নাম্বার 6. 6 লক। নাম্বার 6 ভাই আর ইউ হ্যাপি উইথ ইউর লিস্ট? অবশ্যই অবশ্যই। শরীফুল ইসলাম নাম্বার 10 কারণ কি? ভাই 10 জনের ভিতরে তো আছি, ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে। উল্টা ভাবে শুরু করলে আবার শরীফুল। ফেভারিট বাংলাদেশি স্পিন বোলার্স অফ অল টাইম, অল ফরম্যাটস, রিশাদ হোসেন। প্রথমে স্টার্ট করবো হচ্ছে সোহাগ গাজী দিয়ে। Number 9. নাম্বার 9 সোহাগ গাজী। ওকে। নাসুম আহমেদ। 7. সাকিব আল হাসান। Number 1. ওকে। রিশাদ হোসেন। 10ই দিবে, আমি জানি, বলবে নাম্বার 10 না 6. 6. গুড গুড। নাসির হোসেন। 8. 8 ছিল আগে? না ছিল, খালি আছে। মাহমুদুল্লাহ রিয়াদ। 10. মাহেদি হাসান। 3. ও ওয়াও। মেহেদি হাসান মিরাজ।
ও উনি মরছে ওইটাই মেহেদী হাসান মিরাজ। না না আগেটা ছিল মাহাদি হাসান, আচ্ছা মেহেদি হাসান মিরাজ। মেহেদি হাসান মিরাজ 2, ইন্টারেস্টিং। আব্দুর রাজাক 4 আব্দুর রাজাক 4, তাইজুল 5 5। আচ্ছা হ্যাঁ, ফেয়ার এনাফ। হ্যাপি উইথ দ্য লিস্ট? ইয়েস ফাটাফাটি সেই। আচ্ছা ওকে, এখন হচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে। সিনিয়র জুনিয়র মিক্স আছে দেখেন। এখন হচ্ছে আমার পার্সোনাল লাইফ নিয়ে আসবে শেষ করার জন্য খুবই সহজে। ক্রিকেটে যখন খারাপ সময় যায় বা কিংবা কোনো ইনজুরি হয়, আপনার বোর্ড থেকে আপনি কি ধরনের সাপোর্ট পান টু গেট থ্রু দ্য ডিফিকাল্ট টাইমস? দেখেন একটা লাইফ পার্টনার সে অবশ্যই যখন তার খারাপ মানে যদি আমার খারাপ সময় যায় আমার ওয়াইফ খুব সাপোর্ট করে, সবসময় বলে যে তুমি সবসময় যে ভালো জিনিসের স্বাদটা নিবা এটা তো না, খারাপ জিনিসের স্বাদটাও তোমাকে পেতে হবে। সো চেষ্টা করো যে ইনজুরি রিকভারি করার পরে তুমি কিভাবে কামব্যাক করবা এরকম। মানে তখন খুব সফট, ঠিক আছে, সুন্দর বুঝে কথা বলে এই আর কি, বাট অনেক সাপোর্ট করে ওই আর সময়টায়। ভাইয়ের ক্ষেত্রে? না আমার ক্ষেত্রে জাস্ট বলে যে আহ, যা করে আল্লাহ ভালোর জন্যই করে সব সময়। তো হয়তো এখন খারাপ হয়েছে, সামনে আহ, খারাপ হইলেই ভালোর দিকে বেশি যায় আর কি। তো আমার দিক থেকে বলে সবসময় বলে যে যা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হোক খারাপ হোক সবসময় বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সুস্থ রাখছে। অনেকজন তো রাস্তাঘাটে পড়ে আছে পা ভেঙে হাত ভেঙে। তো সবচেয়ে ভালো জিনিস যেটা বলে যে অন্য মানুষের সাথে সুস্থ সবল রাখছে আল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। ফ্যান্টাস্টিক। ক্রিকেটের বাইরে কোন অ্যাক্টিভিটি করে বেশি সময় কাটানো হয়, ও কোথায় বেশি সময় দেওয়া হয়? আহ, ব্যবসা, কোনো সাইডে কোনো এনি সাইড বিজনেস? খ্যাপ খেলে। না 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 বলেন প্লিজ ভাই, আপনি বলে মানে ফেলেন। ক্রিকেটের বাইরে এমনি যদি হ্যাঁ, আমি কি কি অবসর করা সময় হয়? কাটাই, হ্যাঁ। মানে কাটানো আর কি, আমি এত টাকা পয়সা ইনকাম করেন, না কোথায় ভাই, না। ইনভেস্ট করা হয় শুনি? কোথাও ইনভেস্ট আমি এখনো কোথাও কিছু করি নাই। আচ্ছা আমি ক্রিকেটের বাইরে যখন গ্রামে যাই তখন আমি ফ্রেন্ডদের সাথে ওই যে মামা ওদের সাথে আড্ডা দিই, তারপর নদীতে যাই, গোসল করি, আর এগুলাই। আর মানে গ্রামে আর শীতকালীন কি আম কাঁঠাল খাওয়া বের হয় আর কি। শীতকালে ভলিবল খেলি এই। সো ব্যবসা এখনো না, বাট আমি চাই যে আরো 4-5 বছর ক্রিকেটটা মানে ক্রিকেট ক্যারিয়ার ফোকাস দিতে, কারণ ব্যবসায় যখন আমি ঢুকবো তখন একটু হলেও ওইদিকে, ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। হ্যাঁ ওইদিকে ফোকাস দিতে হবে। সো আমি আরো কিছু বছর খেলতে চাই মনোযোগ দিয়ে। ভাইয়ের ক্ষেত্রে? আমি তো বাসা গেলে সবার সাথে মানে গ্রামের মানুষের সাথে মিশি, চেষ্টা করি যে সবার সাথে আহ, গল্প করি, বসে টুকটাক ফুটবল খেলি একটু গ্রামের নদীর পাড়ে, তারপর পুকুর পাড়ে। তো চেষ্টা করি ফুটবল খেলে একটু সবাই মিলে একটু মজা করি, পিকনিক খাই। তো এরকম করে টাইম কেটে আচ্ছা যায়। আপনার যখন ফুটবল খেলেন অফ দ্য পিচ বা যখন ফুটবল খেলেন ইনজুরি একটা ভয় কাজ করে না, কবে কে সাইড ট্যাকেল দিয়ে দেয় পর না আপনাদের? যখন আমরা ক্রিকেটের খেলি ধারা। আমি কিন্তু প্রায় গেলে ফুটবল খেলি, হ্যাঁ, গতকালকেও খেলছি, ঠিক এখানে আছে? ভয় কাজ করে না না যে না কবে ভয় কি বলতে injury হয়ে আমাদের যায়? ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই আমরা খেলি, বাইরে না বলা কাউকে থাকে নেই না, যে কারণ রাফ হলো খেলা হবে না। রাফ হ্যাঁ, খেলা হবে না। হ্যাঁ, হ্যাঁ। ওইটুক ইয়া দেয় যে মানে মানে ওইরকম আমরা যখন খেলি মানে আমার পায়ে যখন বল থাকে তখন কিন্তু রাশ করে না ওইরকম ভাবে আচ্ছা আসলে, হ্যাঁ, হ্যাঁ। বা আমি ওইরকম যেখানে একটু মানে গ্যাঞ্জাম হচ্ছে মানে রাশ ওইখানে খেলা না হয় না যাই। আর কি, যে বলা থাকে It's যে normal. রিল্যাক্সে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জাস্ট কোনো ফান। ফানি ইনজুরি স্টোরি আছে আপনাদের যে মানে বলার মতো? হ্যাঁ আমি সাউথ আফ্রিকায় আমরা একটা সিরিজ জিতছিলাম, ওডিআই সিরিজ। তখন যখন টেস্ট ম্যাচ হবে তখন আমি কোন মাঠের নামটা ভুলে গেছি। সো আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম, তো স্পাইক্সের কাঁটাটা আমার সিঁড়িতে আটকা পড়ে আমার অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে গেছে। পরে তারপরে তো আমি ইয়া প্রায় 1-2 মাস অ্যাঙ্কেল ইনজুরিতে ভুগেছি, পরে ওইখান থেকে চলে আসছি। হ্যাঁ, ভাইয়ের ওয়ার্ল্ড কোনো- কাপের সময় তো 24 ওয়ার্ল্ড কাপ আরেকটা সবচেয়ে বড় ইনজুরি সেটা হলো ওয়ার্ল্ড কাপের সময়। কিভাবে? তখন ম্যাচের 2 দিন 2023 নাই। সালে আমি 24 সালে। 24 সালে মানে 24 খুবই ভালো ফর্মে ছিলাম আল্লাহর রহমতে। ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার প্র্যাকটিস সাথে। ম্যাচে কোথায় ওটা? নিউ ইয়র্কে। নিউইয়র্কে। নিউ ইয়র্কে লাস্ট বল হার্দিক পান্ডিয়া ব্যাটিং, আমি ইয়র্কার মারছি, ও আমার গা সোজা মারছে, আমি এরকম বল আটকাতে গেছি, এইখানে লাগার পরে 6টা সেলাই, What the? 6টা সেলাই। তারপরে ওই সেলাই নিয়ে আমি ভাবছি যে আমাকে পাঠিয়ে না দিই। আপনি কি লাইক ইউ ট্রাই টু ক্যাচ দ্য বল নাকি জাস্ট No, no, no. গিলেই গেছে? I just try to save my face. বলটা একবারে চোখ সোজা আসছে, আমি এরকম করছি। পরে আমি ভাবছি যে আমি তো চলে আসবো বাংলাদেশে, মানে রুমে গেছি, যাই একা একা কান্না করতেছিলাম। এটা ইনজুরি হলে মানে খুব খারাপ লাগছে যে আমি ওয়ার্ল্ড কাপে তখন আমি খেলবো, মানে আল্লাহর রহমতে খুব ভালো শেপে ছিলাম। তো তারপরে মন খারাপ হলো, কোচ আমাকে বললো তুমি যাচ্ছ না, তুমি আমাদের সাথে থাকতেছো, দেখি কতদিন তোমার লাগে। নাইস। সো অলমোস্ট খুবই মানে শুকায় গেছিল লাস্ট 2-3টা ম্যাচে আমি ফিট ছিলাম, বাট তখন সবাই বলাররা ভালো করতেছিল। তো
আমি অনেক আপসেট ছিলাম। আমি আর সাকিব ভাই সেন্ট ভিনসেন্ট না হুম। সেন্ট ভিনসেন্টে ওখানে একটা বিউটিফুল মানে আমাদের জায়গা রাখছিল রিসর্ট। তো ওইখানে আমরা কায়াকিং যে সাগরের পাড়ে হুম। গেছি আমি আর ভাই। আমি এক জি। বোর্ডে ছিলাম। আটলান্টিক মহাসাগরে। হ্যাঁ, আমরা অনেক দূর নৌকায়। চলে গেছি আমি আর Wow! সাকিব ভাই গল্প করতে। হ্যাঁ। তো ভাইকে বললাম, "ভাই এই যে মানে খেলা আমি তো ডিপ্রেসে পড়ে যাচ্ছি। আমি ম্যাচ খেলতেছি না, আমি এখন সুস্থ।" তো উনি বলল যে, "তোমার বয়স কত?" আমি বললাম, "ভাই বয়স তো তখন কত 23, 23 হ্যাঁ। না 22 ছিল 23, ভাই। 22, হ্যাঁ। এটা আচ্ছা পাসপোর্টে। 22-23 যাই আরকি ঠিক আছে। Passport. তখন উনি আমাকে বলছে, "তোমার অনেক বড় ক্যারিয়ার পড়ে আছে। তুমি আপসেট হয়ো না। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন হবেই। তুমি তো মানে এমন না যে তুমি খারাপ খেলে বাদ পড়ছো। তুমি ইনজুরি মানে তোমার হাত কেটে গেছিল তার জন্য বাদ পড়ছো।" তো উনি অনেক ভালো, ভালো কথা বলছে। সবসময় বলে। তো তারপরে আবার কি আ ওইখান থেকে মানে ওই স্যাড পার্ট থেকে উঠে মুভমেন্ট আসে, করছে হ্যাঁ। হ্যাঁ, আরকি। তারপরে দেশে আসছি আরকি। রাইট। একজন ক্রিকেট প্লেয়ারের জীবনে, এবং দিস ইজ আজকের ফাইনাল কোয়েশ্চেন, যে একজন ক্রিকেট প্লেয়ারের জীবনে তাদের কোচ, তাদের অনেকগুলো কোচই থাকে, বাট কোন কোচ আপনার জীবনে সবচেয়ে বড় রোল প্লে করেছে টু গেট ইউ টু দ্য টপ? আমার মতে আমি যখন শুরু করছি ক্রিকেট, তো আমি বললাম না যে স্কুল ক্রিকেট থেকে শুরু করেছি। তো স্কুল ক্রিকেটে আমি ফার্স্ট ম্যাচ আমার লাইফে ক্রিকেট বলে ফার্স্ট ম্যাচ। তো ফার্স্ট ম্যাচে 4 উইকেট পাইছিলাম। তো আমার কোচ ছিল, উনি এখন বিকেএসপির কোচ। ওনার নাম? উনার নাম হচ্ছে মেহেদী। তো 4 উইকেট পাওয়ার পর বলতেছে, "তুমি তো ভালো বোলিং করতেছো। তো তুমি আমাদের একাডেমিতে ভর্তি হয়ে যাও। আমাদের ক্রিকেট বলে প্র্যাকটিস করা শুরু করে দাও।" তো আমি তখন চিন্তা করছি ক্রিকেট প্র্যাকটিস শুরু করতে অনেক কিছু জিনিস লাগে। তো আমাদের কাছে কিছুই নেই। সেই জুতাটা ছাড়া। তো বলছে, "সমস্যা নেই, তুমি আসো, সব আস্তে, আস্তে হয়ে যাবে।" তো উনি তখন মানে শক্ত করে বলছিল আরকি যে, "আসো তুমি, সমস্যা নাই। আমরা দেখবো ইনশাআল্লাহ।" তো আমার মনে হয় তখন ওইখান থেকে মানে থিংকিং শুরু হয়েছে যে আশাটা দিছিল, সে হ্যাঁ, দায়িত্বটা নিছিল হুম। টু পুশ ইউ। ওয়াও! আপনার জীবনে কোন আমার কোচটাকে মানে আপনি? একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। ঠিক জি, আছে? আমি প্লিজ। যখন আন্ডার 18 খেলা শেষ করি, তো আন্ডার 18 পরে ঢাকা 3rd ডিভিশন হয়। তো আলমগীর স্যার আমাকে ঢাকা 3rd ডিভিশনে শেখ রাসেল টিমে পাঠায়। তো ওই যে টিকেটলির মোড় একটা নাম জি, গান জি, হ্যাঁ, শুনছেন? গানটা সো গানটা ওইখানে সবাই জানে। আচ্ছা ওইখানে একটা টেন্ডার রাখছিল। তো ওইখানে টিম ওনার তারপরে টিম ম্যানেজার ওরা আমাকে দেখে বলতেছে, চলবে না।" ও এত মানে আমি তো অনেক শুকনা ছিলাম, আরো অনেক শুকনা। তো বলছে, "এই ছেলে কি খেলবে?" তো ১ম দিন প্র্যাকটিস করলাম, ২য় দিন প্র্যাকটিস করলাম, ৩য় দিন বলছে, "তোমাকে রাখবো না, চলে যাও।" তো আমি ব্যাগটা গুছাইছি, চলে যাবো। আরেকটা পেস বোলার ছিল, উনি ভালো বোলার ছিলেন। রাজীব ভাই হয়তো উনার বাসা হয়তো কুমিল্লা। সো উনি হয়তো কোনো পারিবারিক কাজে বা না হলেও যেটা শুনছি ওটা না বলার মতো উনি মানে ম্যাচের আগের দিন রাতে চলে গেছে। তো আমি পরের দিন ওরা ম্যাচ খেলতে যাবে, আমি চলে যাবো। পরে উনি বলতেছে, "না, না তুমি যাও না, তুমি ম্যাচ খেলবা।" তো ম্যাটে খেলা। তা আমি তো খুশি যে আচ্ছা তাকে একটা সুযোগ পাইছি। ওইদিন আমি ম্যাচে আমি ১০ ওভারে ১৮ রান দিয়ে মনে হয় ৬ উইকেট পেয়েছিলাম। ওয়াও! ১ম ম্যাচেই। রাইট। তারপরে উনি ম্যাটে তো মনে করেন অনেক বোলারদের মানে স্বর্গ বলা হয়। ঠিক আছে? যত বড় ব্যাটসম্যান আছেন ম্যাটে খেলা অনেক কঠিন। তো ওইখান থেকেই আমি কোচও ছিলেন আলমগীর স্যার। তো খুবই মানে উনি প্রাউড ফিল করছিল যে উনার সামনে আমি ভালো করছি। দেন বাবা-মাকে বললাম যে আমি অনেক ভালো খেলছি। বাহ! ওই আরকি। ওইখান থেকে মানে ওই যে একটা বলে আল্লাহ যে বলে না যে যদি কাউকে দেওয়ার ইচ্ছা থাকে বা কপালে যদি কোনো কিছু হ্যাঁ। থাকে তো ওটা ঘুরে ফিরে আসবে। সো ওইখান থেকে আমি স্টার্ট করছি। তারপরেই আল্লাহর মধ্যে আর লাইফে পিছনে অনেকগুলো ঘুরি না। মোমেন্ট থাকে যেগুলো হ্যাঁ, ব্যাটে বলে মিলে যায়। তারপর থেকে মোটামুটি সব সেট। না ভাইয়ারা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর থ্যাংক টাইম। ইউ। আশা করি এনজয়েবল ছিল। আই নো আপনার ইন্টারভিউ লাইক করেন না, বাট I really hope this is a good. আপনার একসাথে আসে আমি খুবই হ্যাপি। Thank you so much. থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই। সো মাচ। Guys, থ্যাংক ইউ। that was episode 5 of the Char Chokka podcast. Hope you all enjoyed. If you do like, please do subscribe, like, and comment on the BCB podcast YouTube page. Awesome, and take care.